আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। 144 ধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নগ্ন গুন্ডাগিরিতে অগ্নিগর্ভ গন্ডাছড়া, বাড়িঘর ছাড়া বহু মানুষ তারা ঘেরাও করে প্রতিবাদ জানায় শনিবার। বর্তমানে গোটা মহকুমার মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী। বর্তমানে পরিস্থিতি থমথমে। পরমেশ্বর রিয়াং নামে যুবকের মৃত্যুর পর চোখ রাঙাচ্ছে গন্ডাছড়ায়। রাতে পরমেশ্বর রিয়াং এর মৃতদেহ গন্ডাছড়াতে পৌঁছাতে রণক্ষেত্রের রূপ নেয় গোটা মহকুমার। অগ্নিগর্ভ হয়ে ওঠে গন্ডাছড়া। পরিস্থিতি এতটা উত্তপ্ত হতে পারে সেটা হয়তো জানে না অনেকেই। 144 ধারার মধ্যেও শুক্রবার রাতে গন্ডাছড়া মহকুমার দুর্গাপুর, ত্রিশকাট, মনোরঞ্জন দাসপাড়া, হরিপুর, নারায়ণপুরের একটা অংশে দুর্বৃত্তরা মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করে দেয়। তারপর গাড়ি, বাড়ি এবং দোকানপাট লুটপাট করে অগ্নিসংযোগ ঘটায় এই দুর্বৃত্তরা। মানুষ জীবন বাঁচাতে যেদিকে পারে সেদিকে ছুটে যায়। নগ্ন গুন্ডা বাহিনীর কাছ থেকে রক্ষা পায়নি গৃহপালিত প্রাণীরাও। গৃহপালিত প্রাণীকেও তারা হত্যা করে তাদের ধ্বংসলীলা চালায়। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে এতটা রণরূপ নেয় যে কিছু বুঝে ওঠার আগে বাড়িঘর আক্রান্ত হয়ে যায়। নগ্ন দুর্বৃত্তরা 144 ধারার মধ্যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে সেটা হয়তো ধারণা করতে পারেনি এলাকার শান্তিপ্রিয় মানুষ। কিন্তু 144 ধারার ঢিলে ঢাল। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আগে ইঙ্গিত করতে পারলেও মোতায়েন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা কর্মী। মানুষ আত্মরক্ষার জন্য বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। সবকিছু প্রত্যক্ষ করে গন্ডাছড়া থানার পুলিশ এতটা দুর্বল মনোভাব ছিল যেন মনে হচ্ছিল এ ধরনের অন্যায় বর্বরোচিত নগ্ন রাজনীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে খোদ পুলিশ। পরবর্তী সময় শেষ রাতে মোতায়েন করা হয় অতিরিক্ত আধা সামরিক বাহিনী সহ টিএসআর জওয়ান। কিন্তু ততক্ষণে মানুষের যা ক্ষতি হয়ে গিয়েছিল। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শনিবার সকাল থেকে বাড়িঘর ছাড়া অসহায় মানুষ রাস্তায় এসে বসে। কান্নায় ভেঙে পড়ে মহিলারা। বিচার চাইছে রাস্তায় বসে। আমার গুলো মরছে বলে এই বিচার করে আছে। আজকে কই কাকুয়ান গেছে, আমার বাড়ি করবই না। আমার বুলার কি দাম নাই। আমার বুলা মরছে দেখে এইভাবে আমার গ্রাম পূজা লাগছে। অনেক পরিবার শনিবার সকালে ঘরছাড়া মানুষজন নিজেদের পরিবারের সুরক্ষা ও সন্তানদের নিরাপত্তার দাবিতে গন্ডাছড়া থানা ঘেরাও করে। বর্তমানে থমথমে ভাব বিরাজ করছে গোটা গন্ডাছড়া মহকুমাতে। এক যুবক জানিয়েছে তার বাড়িঘর ভেঙে দেয় এবং সবকিছু লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি অগ্নিসংযোগ করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এমনকি ভাত রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই। গোটা ঘটনা পুলিশের সামনে হলেও পুলিশ কোনো কিছুই করেনি এবং পুলিশের সামনে দিয়ে গরু, ছাগল, হাঁস, মোরগ সমস্ত কিছু নিয়ে যায়। নিঃস্ব এক মহিলা জানায় ঘরের চাল, ডাল সহ বিছানা, বৈদ্যুতিন পাখা ও নগদ অর্থ সবকিছুই নিয়ে যায়। ঘটনাটা কালকে আমরা বয়াতে আমরা গেছি গা সাক্ষাৎ ধরে এহদা 8টার সময় আছে না, 8টার সময় এসে তারা আমরা ঘর বাড়ি ঘুরছে। তাহলে ওখানে 50,000 টাকা আসলো গড় আমার জমাই না টাকা আর কাগজ দিয়ে কোনো রকমের নিছি। উড়াউড়ি মার লয়ে গেছি, আমি তো করতে পারি না যে টাকা যে উড়াউড়ির মার লয়ে যে গেছি আমার তো অত মনে নাই। 50,000 টাকা আসলো, এহদা চাল আসলো 2 মণ 2 বস্তা, ধান আসলো 10 মণ, এরপর ডাইল আসলো 5 কেজি, মানে অনেক কিছু। আবার খাট আসলো 2টা খাট, খালি নতুন আনছি আমরা টাম কইরা। এরপর পাঙ্কা আসলো, অনেক কিছু জিনিস আসলো। আমার সব কিছু শেষ, শুকেছে মুখেছে সব। আমরা 3 মায়া লই আমরা কেমনে তা হুম, আমার ওখানে কুস্তা নাই, আমার টেহা পয়সাও নাই, আমার সব গেছে গা। এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান গন্ডাছড়ার পরিস্থিতির সম্পর্কে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দ্রুত একটি মন্ত্রীদের টিম সেখানে যাবেন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও মহকুমা শাসককে। এটা আমাদের কাছে এটা দুঃখজনক, এটা হওয়া বাঞ্ছনীয় না। তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে।
এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন। এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা মানে পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেব। কিন্তু কে শুনবে তাদের এই আত্মচিৎকার? রাজ্যের বিধানসভার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা মন্ত্রী বিধায়ক বাহাদুরদের কানে কি পৌঁছাবে এই আত্মচিৎকারগুলি? এদিন দেখার জন্য তো মানুষ ভোট দেয় না, এখন দেখার বিচার কতটা হয়। কারণ পরামর্শকদের পিটিয়ে যারা হত্যা করেছে তাদের মধ্যে 4 জন গ্রেপ্তার হয়েছিল। পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়, কিন্তু এরই মধ্যে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল তাদের অতীত অভ্যাস। বর্তমান সরকার প্রধান বিজেপির সাথে রয়েছে 2 শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাহলে কেন পরিস্থিতি এতটা মারমুখী হচ্ছে? প্রশ্ন আমজনতার। বর্তমানে গোটা মহকুমার মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী। বর্তমানে পরিস্থিতি থমথমে। উল্লেখ্য, পরমেশ্বর নামে এক যুবক আনন্দ মেলায় গিয়ে কিছু যুবকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। তারপরে এই উত্তপ্তের সূত্রপাত। স্যান্দন টিভি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের লড়াই কৌশল নিয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। আয়োজিত কার্যকারিণী সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক প্রদেশে একটি করে বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত করার। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হবে। তিনি আগামী দিন দেশে কি কি করতে চাইছেন সে বিষয় নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব বর্ধিত কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে এবং সরকারের শরিক দলের সাথেও একক নয় নাকি যৌথ লড়াই সে বিষয়ে আলোচনা চলেছে বলে জানান রাজীব ভট্টাচার্য। দেখেন, আজকে আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের 2টি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে। তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকারিণী বৈঠক করার জন্য। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের 2 এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতিদেবী দেব বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব, সংগঠিত করব। আর আমাদের প্রথম যে রেজুলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা একটা রেজুলেশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আর আমাদের রাষ্ট্রপতি, আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে, সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেইগুলি আমাদের মন্ডল স্তর, জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজুলেশন আমরা পাস করব। এই বার্তা
সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই কার্যকরী। ত্রিস্তুর পঞ্চায়েত নির্বাচনে রাজনগরের জেলা পরিষদের প্রার্থী বাদল শীল বর্তমানে চিকিৎসাধীন জিবি হাসপাতালে। তাঁর বর্তমান অবস্থা সংকটজনক। শনিবার সকালে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আহত প্রার্থীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনের আগে শাসক দলের এই ধরনের সন্ত্রাস দুর্বলতার লক্ষণ, কারণ তারা মানুষের মুখোমুখি হতে চায় না, তাই তারা এই ধরনের সন্ত্রাস নামিয়ে আনছে। গত বিধানসভা নির্বাচনে 61% ভোট তারা পায়নি। অপরদিকে লোকসভা নির্বাচনে তারা বৃহত্তর জালিয়াতি করে 70 থেকে 71% ভোট পেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে এ বৃহৎ অংশের মানুষ পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোট দেবে না এবং মানুষ ভালো করে জানে জনকল্যাণে এই সরকার কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কি মুখ নিয়ে মানুষের সামনে দাঁড়াবে সেটা ভেবে উঠতে পারে না। এ ধরনের সন্ত্রাস করে 19-এর মতো পঞ্চায়েত নির্বাচন লুট করার চেষ্টা করছে। আহত প্রার্থীকে ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্তরা এদিন খুন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, প্রাক্তন বিধায়ক সুদন দাস। শাসক বিজেপি দলের দুর্বলতার লক্ষণ। এরা জনগণের মুখোমুখি হতে চান না, এই কারণে তারা ভোটটাকে ভণ্ডন করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন বৃহত্তম অংশে জালিয়াতি করে 71-72% ভোট পেয়েছে, যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম রেকর্ড নাই। কাজে এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন, এই ভোটে যদি যায়, এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি। তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে। হেলমেটের জন্য পুলিশ কর্মীর হাতে আক্রান্ত দম্পতি, ধামাচাপা দেওয়ার চেষ্টা বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে নারী সম্মান লুণ্ঠনের অভিযোগ। দায়িত্বপ্রাপ্ত এক এএসআই এর দম্পতির উপর হেলমেটের জন্য আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ তার স্ত্রী দীপিকা দেবনাথকে নিয়ে বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পষ্ট ফাইন দিতে রাজি না হওয়ায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে ব্যর্থরূপ মারধর করেন। তখন স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে রাস্তার পাশে ফেলে দেন। একটা সময়ের পর দম্পতির চিৎকারে ছুটে আসে থানা থেকে পুলিশ কর্মীরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর দম্পতিকে নিয়ে যাওয়া হয় থানায়। বিষয়টি নিয়ে যখন থানায় আলোচনা শুরু হয় তখন ক্যামেরায় বাধা দেন অভিযুক্ত পুলিশ কর্মী। পরবর্তী সময় আহত দম্পতি ছুটে যায় হাসপাতালে চিকিৎসার জন্য। কি হয়েছে ঘটনা কি হয়েছে? কোনখান থেকে আইতেছেন আপনারা? আমরা বাপের বাড়ি থেকে আইতেছি, মা শরীর ভালো না, ল্যাবডাউন লাগবো, এনো ইমার্জেন্সি ফ্যামিলি করতাম, ভুলে গেছি, মা শরীর ভালো না, বুঝতে সিরিয়াস। তারপরে আটকেছে, তারপরে কোন পিএস আটকেছে? বিশ্রামগঞ্জ পিএস। হ্যাঁ, মানে লাগে, তারপরে রিকোয়েস্ট করতেছে, মানতেছে না। দাম করছি স্যার আজকে ভুলে এসে আনতে না, মা ভর্তি আমি এমনি ধরনে তারা আমার এমনি ডাক্তার 2বার ফালাই কে ফালাইছে? অফিসার ডাক্তার 2বার ফালাই দিছে। বাচ্চাটা কাঁদতেছে,
আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁচা মারছে। কেলে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে আমার মা শৈলবার না। পুলিশ মারছে? তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন নি অফিসারের? নাম না, তাই না। এদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর অভিযোগ তারা বিরুদ্ধে মিথ্যে কথা বলেছে দম্পতি। গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষে। শান্তন টিভি। আমরা আজকে সরিলাম থেকে সাগর আইতে আছি, আর পর বিশ্রামঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, ডাবল হেলমেট নাই, কেস লেবো। আমরা ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠেছি, ছবি উঠানোর পরে তারা দৌড় দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে। আডু মাডু দুঃখ পাইতে আছি, এই জায়গাটা চৌকর কোয়ালের ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাকি আমরা 2 জন ছিলাম, বাচ্চা সহকারে? বাচ্চা সহ 3 জন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে, লয়ে গেছে। তারা কইল সেকেন্ড বাবু আয়ো, এরকম ভাবে তো তারা করতে পারে না। দ্বারকা কইল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উস্তিতে যেতে আছে। আমি শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? হ্যাঁ, মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না হাত ধরে না টান দিয়া পালাই দিছে অফিসার? হ্যাঁ, অফিসারে। আচ্ছা, তারপর? ভানুদেব বর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কইছেন? এখনকার আইসি, আমি ডাক্তার দেখাম। কোনখানে? তো বিশ্রামঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইছেন? এখনকার আমি চাইতে আছি হ্যাঁ যাতে ভালো শাস্তি হোক। একের পর এক রাজ্য জুড়ে চলছে চুরির ঘটনার বিবরণী জানা যায় গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত 1 নং ফুলকুমারী এলাকার বাসিন্দা প্রদীপ দে বৃহস্পতিবার পরিবারকে সাথে নিয়ে আগরতলা বড় মেয়ের বাড়িতে গিয়েছিল। শুক্রবার পার্শ্ববর্তী এলাকার মানুষ বাড়ির জানালা খোলা অবস্থায় দেখতে পেয়ে ফোন করে জানায়। তৎক্ষণাৎ প্রদীপ দে বাড়িতে ফিরে এসে দেখতে পায় চোরের দল চুরি করে জিনিসপত্র লন্ড ভন্ড করে নিয়ে যায়। এছাড়া ঘরের একটি জানালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তী সময় তারা সমস্ত ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করে দেখতে পায় 1.5 ভরি স্বর্ণালঙ্কার, 7 ভরি রূপার অলঙ্কার সহ নগদ 21,500 টাকা চুরির দল চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। দুপুর পেরিয়ে রাত হয়ে গেলেও দেখা মিলছে না রাধাকিশোরপুর পুলিশ অফিসারদের। এ নিয়ে ফুলকুমারী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অবৈধ দেশি মদের ঠেক ভেঙে গুড়িয়ে দিল ধর্মনগর থানার পুলিশ। শনিবার ভোরে ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আনন্দবাজারের রাজনগর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। এই অভিযানে 20 থেকে 25টি অবৈধ দেশি মদের ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে দেশি মদ তৈরির সরঞ্জাম ও দেশি মদ তৈরির সামগ্রী নষ্ট করে দেওয়া হয়। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় 200 লিটার অবৈধ দেশি মদ বাজেয়াপ্ত করে ধর্মনগর থানার পুলিশ। তবে পুলিশ এদিন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্মনগর থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের অভিযানের সম্পর্কে বিষয়ে বিস্তারিত জানান। খবর ছিল রাজনগর কলোনি আনন্দবাজার এরিয়াতে দীর্ঘদিন যাবতীয় কিছু কান্ট্রিমেড লিকারের ফ্যাক্টরি চলছিল। সেখানে অবৈধভাবে লিকার তৈরি হচ্ছিল এবং অত্র এলাকায় সাপ্লাই হচ্ছিল। তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে রাজনগর কলোনি এলাকায়, আনন্দবাজার এলাকায় অভিযান করি এবং প্রায় 20-25টা আমরা অবৈধ মদের ফ্যাক্টরি আমরা ধ্বংস করি। তাছাড়া আমরা এখান থেকে প্রায় 200 লিটারের মতো আনুমানিক কান্ট্রিমেড লিকার ডিস্ট্রয় করেছি। স্যার, কাউকে আটক করতে পারেছেন কি না? পুলিশের আজ দেখে তারা সবাই পালিয়ে গেছে এবং কিছু কিছু নাম আমরা নিয়েছি যারা এই অবৈধ কাজগুলির সঙ্গে যুক্ত। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। ত্রিস্তুর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের অভিযোগ উত্থাপন করে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম দলের পক্ষ থেকে দাবি জানানো হয় নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। বিরোধী দলের প্রার্থীরা যেন মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক। আসন্ন ত্রিস্তুর পঞ্চায়েত নির্বাচনে দীর্ঘক্ষণ ঘোষণার পর থেকে রাজ্যের রাজনৈতিক বারুদ চড়তে শুরু করে। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সন্ত্রাস। অভিযোগ, শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। ভাঙচুর করা হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে। এ পরিস্থিতিতে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় প্রদেশ কংগ্রেস।
এবার একই অভিযোগ উত্থাপন করে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে সিপিআইএম। শনিবার সিপিআইএম দলের কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে চলা রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা মানিক দে বলেন, 2019 সালে নির্বাচনের সময় যে ঘটনা ঘটেছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। রাজ্য জুড়ে মারপিট, হুমকি, প্রদর্শন শুরু হয়ে গেছে। 18টি ব্লকে বিরোধী দলের কর্মী সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কি করে আনকন্টেস্টে জিতে এটা হাসাহাসি হয় ত্রিপুরা সম্পর্কে। আপনারা টিভিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন, এগুলো চলছে, এই জায়গায় নিয়ে পৌঁছেছে। আমরা বলেছি যে ভোটটা করুন, কে কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে, ভোটটা করতে দিন এবং সেখানে গিয়ে ভোট করবেন না। 2019-এ একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে। গতকাল যেটা করেছে আমার মনে হয় না, খুব খারাপ অবস্থা। আমাদের পার্টি বিধায়ক কমিটির সদস্য, জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে মেরেছে, ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা। যাই হোক, আমরা আশা করি যে রক্ষা পাক, সেটা আমরা চাই। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে, মারপিট, ধমক টমক, এগুলো 18টা ব্লক হিসেব দিয়েছি আমরা। 18টা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না। 35টা মধ্যে 18টা, বাকিগুলো আমরা বলি না, যেহেতু বাধাপ্রাপ্ত হইনি আমরা। 18টা ব্লক এই পরিস্থিতি চলছে। আমরা বলেছি যে এটা বন্ধ করুন, এখানে উপযুক্ত ব্যবস্থা নিন। আমরা আমাদের দিক থেকে 3-4টা দাবি আমরা রেখেছি। শুরু থেকে আমরা বলছি জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিন, সেখানে আমরা দেব। রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ। সিপিএম দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিরোধী দলের প্রার্থীরা যেন মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক। এখন দেখার নির্বাচন কমিশন ও আরক্ষা দপ্তর পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিনা। স্যান্দন টিভি। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। সম্মেলনে সমগ্র রাজ্য থেকে কর্মচারী সংঘের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এদিনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের কর্মচারীরা ভালো কাজ করেছে বলে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলিকে বদলাতে হবে। ত্রিপুরা রাজ্যে আগে শ্রমিকরা শিল্প বাঁচানোর জন্য আন্দোলন করত না, শ্রমিকরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আন্দোলন করত। বর্তমানে সেই মানসিকতা থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছে। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। ওনার প্রোগ্রাম শুরু হবে, তার জন্য ওখানে যেতে হবে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের আজকে 2 দিনের অধিবেশন শুরু হয়েছে। উপস্থিত ইতিমধ্যে যারা বক্তব্য শুনলেন, মাননীয় জিষ্ণু দেববর্মন মহোদয়, উপমুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, আর ত্রিপুরার রামপ্রসাদ পাল, তিনি আসবেন, আমন্ত্রিত পত্রে রয়েছে হয়তো আমার। শনিবার অখিল ভারতীয় অধিভক্ত পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ভারতের অপরাধমূলক বিচার ব্যবস্থা সংস্কার ও সাম্প্রতিক পরিবর্তন বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক দীপেন্দ্র কুশওয়াস, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, পুলিশ অ্যাকাউন্টেবিলিটির কমিশনের চেয়ারম্যান এস.সি. দাস সহ অন্যান্যরা। সেমিনারে আলোচনা করতে গিয়ে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বলেন, দেশ স্বাধীন হওয়ার 75 বছর পর 3টি আইনকে সংস্কার করে নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। নাগরিক সুরক্ষা আইনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিরা চাইছে দেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে। পাশাপাশি তিনি নতুন 3টি আইনের বিষয়ে তুলে ধরেন। Why we could not frame a law of our own even after the 75 years of our independence? Now, the framers, the legislators of our country has brought into force the 3 new criminal laws repealing the earlier laws on the subject.
the legislature has given its nomenclature Bharatiya Nagarik Suraksha Sanhita 2023, Bharatiya Nyaya Sanhita and Bharatiya Saksha Sanhita. Earlier, Bharatiya Nagarik Suraksha Sanhita was titled as Criminal Procedure Code. Now we have nomenclature it Bharatiya Nagarik Suraksha Sanhita. এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।